প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন24 এর নিয়মিত আয়োজন টিভিএন নিউজ দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ শীত পড়েছে এবং এই শীতের সময়ে বেশ কিছু সমস্যা হয়। আমরা দেখি অনেকেরই হাঁচি সর্দি লেগে যায়। অনেকের মধ্যে আমরা দেখি যে যেটা ফ্লুর প্রকোপ ওই সময়টায় বাড়ে। আবার অনেক আগে থেকে কিন্তু বলা হচ্ছিল যে ভ্যাকসিন নেওয়ার জন্য, ফ্লু ভ্যাকসিনের কথা কিন্তু চিকিৎসকরা বলছিলেন। একই সাথে আরো কিছু সমস্যা আছে। যেমন ধরুন, এই যে দিন ছোট হয়ে যাওয়ার কারণে কিছু আ মানসিক সমস্যা বলা যায় অনেকটা। অনেকের মধ্যে এক ধরনের ডিপ্রেশন সৃষ্টি হয়। ইত্যাদি আরো অনেক বিষয় আছে। প্রসঙ্গক্রমে হয়তো সেগুলো আসবে। এই শীতের সময়ে বয়স ভেদে কি ধরনের সমস্যা হতে পারে সেগুলো আজকে আমরা আলোচনা করব। আসুন পরিচিত হয়ে নেই আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি নিউ ইয়র্কের পরিচিত যশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ইন্টার্নিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ শ্রদ্ধেয়বাদন ডক্টর সজল আশফাক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সাথে দর্শকবৃন্দকে অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ওয়ালাইকুম সালাম। তো আজকে যেটা কথা যে এই যে শীত শুরু হয়ে গেছে, এই সময়ে অনেকের নানা ধরনের স্বাস্থ্য সমস্যার কথা তারা নতুন করে বলেন এই শীতের সময়টাতে। বা আগে যে সমস্যা ছিল সেটাকে বলেন যে বেড়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা শুনি প্রায়শই এবং সবসময় আমরা আপনাদের পক্ষ থেকেও শুনি এবং যারা একটু স্বাস্থ্য সচেতন তারাও বলেন যে একটু সচেতন হতে। অনেক কথা তার মধ্যে আসে। তো একটু শুনতে চাই যে আ আলোচনাক্রমে হয়তো অনেক কথাই চলে আসবে ধীরে। তা আমি ১ম এ আপনার কাছে জানতে চাই যে সাধারণত শীতে কি ধরনের সমস্যা সৃষ্টি হয় নতুন করে, অথবা আগে ছিল সেটা বেড়ে যায়? জি, ধন্যবাদ। খুবই সময় উপযোগী একটি প্রশ্ন। জি, যেহেতু শীত এসেছে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই শীতের সিজনে আমাদের কোল্ড বলেন, ফ্লু বলেন কিংবা এখনো কোভিড হয়তো প্লাস মাইনাস আছে। অনেক সময় এল্ডারদের নিউমোনিয়া হতে পারে। এগুলির ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তো বিশেষ করে সেই ছোট বাচ্চা থেকে আরম্ভ করে একদম বৃদ্ধ পর্যন্ত যে কারো আপনার যেকোনো ধরনের সমস্যা হতে পারে। সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে বাচ্চাদের, যাদের ইমিউনো কম্প্রোমাইজ আছেন, যারা বিভিন্ন ধরনের জটিল রোগে ভুগছেন, কিমোথেরাপি নিচ্ছেন, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, বয়স্ক যারা 65 এন্ড অ্যাবাভ এদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। কেননা এই শীতের সিজনে যদি কোনো ধরনের ফ্লু হয়ে থাকে, সেটি যেরকম আপনার ইমিউন সিস্টেমকে অনেক দুর্বল করে দিতে পারে, আপনার আ কে খুব ফ্যাটিগ করে দিতে পারে, উইকনেস বাড়াতে পারে। সেই সাথে সেটি কিন্তু আবার পরবর্তীতে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও হতে পারে। ব্রঙ্কাইটিস বা সামান্য ভাইরাল ইনফেকশন থেকে সেটি নিউমোনিয়া হতে পারে এবং সেটি কিন্তু মারাত্মক হতে পারে। বিশেষ করে যাদের আ বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে, যাদের হার্ট ডিজিজ আছে, যারা এল্ডারলি। তো সুতরাং এই শীতের সিজনে যারা আপনারা ফ্লু ভ্যাকসিন নেন নাই, নিয়ে নিবেন। আর যারা আপনার নিউমোনিয়া ভ্যাকসিন নেন নাই, নিয়ে নিবেন। তো এগুলির দিকে একটু খেয়াল রাখতে হবে। জি, জি, অনেক ধন্যবাদ। আপনি বেশ কিছু ভ্যাকসিনের কথা বললেন এবং আমরা জানি যে সবসময় বলা হয় যে ভ্যাকসিনটা একটু আগে নিতে হয়। কারণ ভ্যাকসিনের কার্যকারিতা পেতে হলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো আপনি কি মনে করেন যে এই ভ্যাকসিনগুলো নেয়ার সময় এখনো আছে? জি। আপনি সুন্দর করে বলেছেন যে সিজন আরম্ভ হওয়ার আগে যেমন ১ মাস আগে, ১.৫ মাস আগে যদি ফ্লু ভ্যাকসিনটা নিতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হতো। তার মানে এই নয় যে এখনো আপনি নিতে পারবেন না। এখন হুম। নিলে আপনার শরীরে ২-৩ সপ্তাহ পরে সেটি ইমিউন সিস্টেম বিল্ড হবে এবং হ্যাঁ, এখন হ্যাঁ। আপনি প্রতিরোধ করতে পারবেন। ভ্যাকসিন কিন্তু অনেকে বলে থাকেন যে ভ্যাকসিন নিই, তারপরে তো ফ্লু হয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। খেয়াল রাখতে হবে ভ্যাকসিনটা ফ্লু কিন্তু অনেক স্ট্রেন এর হতে পারে। তো এখানে জি। যে ভ্যাকসিনটা বানানো হয়ে থাকে একটা নির্দিষ্ট কিছু যে কমন স্ট্রেন গুলা যেগুলি আপনার ফ্লু করার সম্ভাবনা থাকে হুম। সেটি আপনাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। কিন্তু সব
কার কিরকম স্ট্রেইনের মাধ্যমে ফ্লু হয়েছে এটা জানা খুবই ডিফিকাল্ট। হুম, 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 তারপরও আপনি যদি ফ্লু ভ্যাকসিনটা নেন, তারপরও হুম, আপনার এই হসপিটালাইজেশন হওয়ার কথা কিংবা আরো সিভিয়ারিটি হওয়ার কথা, সেগুলা থেকে আপনি অনেক রক্ষা পাবেন। আপনি ধরেন কথার কথা একটা লোক হসপিটালাইজ হওয়ার কথা কিংবা একটা লোকের হয়তো ১০-১২ দিন ফ্লু থাকার কথা, সেটি আপনি এর ডিউরেশনটা অনেক কমে সেটাই। আপনি একটা কমফোর্টেবল জোনের মধ্যে থাকতে পারবেন। তো সুতরাং এর মানে এই নয় যে ভ্যাকসিন কোন কাজ করে না। হ্যাঁ, ভ্যাকসিন অবশ্যই কাজ করে। কিন্তু অনেক সময় আমরা স্ট্রেইনটা জানি না। আমরা ভিন্ন স্ট্রেইনের মধ্যে পড়ে যাই। যার ফলে এই ফ্লুটা হয়তো অনেক সময় লাগে, আবার অনেক সময় এটা কাজ এইজন্য হয়তো দেয় না আরকি। কিন্তু আপনাকে তারপরও যদি ফ্লু ভ্যাকসিন নিয়ে থাকেন, আপনাকে অনেক উপকার দেবে। না সেটাই। তাছাড়া ধরেন সব মানে সমস্যায় যে ফ্লু তা তো না। অনেকগুলো উপসর্গ আছে ফ্লুর মতো। জি, রোগী হয়তো ভাবেন যে ফ্লু হয়েছে। কিন্তু ফ্লু ছাড়াও তো ফ্লুর মতো আরো অনেক সমস্যা জি, আছে। জি, জি, জি। তাই না? আপনি ঠিকই বলেছেন। আমি এই প্রসঙ্গটা তুলতে চাচ্ছিলাম যে অনেকেই বলেন, আমরা প্রতি বছরই এই কথাটা তুলি যে একটা বিপুল সংখ্যক মানুষ তাদের প্রশ্ন হচ্ছে, "আমি তো ভ্যাকসিন নিলাম, তারপরেও তো আমার ফ্লু হলো।" আপনি খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন এবং সাথে আমি আরেকটু যোগ করলাম। তার মানে হচ্ছে যে ফ্লু না নিলে যে সমস্যাগুলো হওয়ার কথা বা হতে পারে, সেটা তো ফ্লু না নিলে বোঝা যাবে, তাই না? সেটা যেহেতু ফ্লু না নিলে সেই সমস্যাটা ভোগ করার চেয়ে ফ্লুটা নিয়ে নেওয়া হয়তো ভালো, তাই না? তো অনেক ধন্যবাদ। ফ্লুর ভ্যাকসিনটা নিয়ে নেওয়া উচিত সবার এবং যেটা নিউমোনিয়ার ভ্যাকসিন বললেন সেটাও তাই। এগুলো নিয়ে নিতে হবে। তো ভ্যাকসিনের কথার পরে আমরা যদি আসি যে আপনি বলছিলেন যে অ্যা কিছু সাধারণ সমস্যা হয় এই শীতের সময়। আমরা এই শীতের সময় দেখি যে অনেকেরই হাঁচি, সর্দি, কাশি হয়ে যায়। এবং আমরা এটাও দেখি যে শীতের মধ্যে যারা বাইরে বের হন, বিশেষ করে তরুণদের মধ্যে একটা প্রবণতা আছে যে শীতে তাদের কিছু হয় না। তারা ঠিক মানে যতটুকু প্রোটেকশন দরকার তারা নেন না। এবং বাচ্চারা না বুঝেই অনেক কাপড়-চোপড় পরতে চান না তারা। তো এ বিষয়ে আমি দেখি সবসময় যে মায়েরা খুব পীড়াপিড়ি করেন। কিন্তু এগুলো যে দরকারি এই বিষয়টা একটু যদি বলেন যে এগুলোর কারণে তো অনেকে আমার ধারণা যে এগুলোর কারণে তো অনেকে শুধু অযথা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন সমস্যায়। জি, জি, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমত বাচ্চাদের আল্লাহর রহমতে ইমিউন সিস্টেমটা ভালো। এইজন্য হয়তো বয়স্কদের মতো বা আমাদের মতো যাদের বয়স হয়ে গিয়েছে তাদের থেকে অনেকটা সেফ জোনে থাকেন। এবং আ এইজন্য উনাদের আ খুব একটা ভালো থাকেন বিধায় হয়তো এগুলি থেকে একটা খুব একটা বেশি একটা নজর দেন না। কিন্তু এরপরও আ কিন্তু কিছু প্রিকশন রাখতে হবে। কেননা না হলে আপনার আ সেই আবার ফ্লু হতে পারে, কোল্ড হতে পারে। তাদের ডিউরেশন টা কম হতে পারে। কিন্তু হুম, প্রপার হুম, কিন্তু একটা আপনার প্রিভেনশন কিন্তু থাকতে হবে। যেমন আপনার বাইরে থেকে আসলেন, আপনার হ্যান্ডটা ওয়াশ করলেন, কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনি হ্যান্ডটা ওয়াশ করলেন। বাইরে যখন যাবেন, এখনো আপনি যে মাস্কটা পড়তে পারেন। হুম, তারপর হুম, আপনার হুম, ঘরের মধ্যে যে অ্যা সারফেসটা আছে সেটা ডিসইনফেক্ট করতে পারেন। তারপর কেউ যদি আপনার সিক থাকে তাদের থেকে একটু ডিসট্যান্স বজায় রাখতে পারেন। হ্যাঁ? হুম, তারপর হুম, যখন সিক থাকেন তখন অনেক যাতে পানি খাওয়া হয়ে থাকে, একটু হার্বাল রেমেডি যেগুলি আদা বা জিঞ্জার দিয়ে যেগুলি আমরা চা খেয়ে থাকি সেই ধরনের খেতে পারেন। তো বাচ্চাদের ব্যাপারে আমি যেটা বলব, আ তারপরে উনাদেরকে একটা সতর্ক থাকতে হবে যাতে উনারাও যাতে আল্লাহর রহমতে ভালো থাকেন এই আরকি। তো প্রপারলি আপনার ড্রেস পড়তে হবে। তারপর আপনার সিম্পটম টাকে রিকগনাইজ করতে হবে। করতে হবে। তারপর আপনার ঘরের মধ্যে যাতে এনাফ আপনার মোটামুটি শীতের সময় তো আমরা তো জানালা, দরজা সবকিছু বন্ধ করে রাখি। বন্ধ থাকে। ভেন্টিলেশন যাতে হয়ে থাকে এগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা। তো এই যে আমি একটা প্রশ্ন করি, আমি শুনেছি কোন একটা সোর্স থেকে যে এই যে সবসময় দরজা জানালা বন্ধ থাকে, আ এতে তো একটু ভেন্টিলেশনের সমস্যা হয়, হিটিং সিস্টেম চলতে থাকে। তো এর মধ্যে তো আর্দ্রতা মানে কমে যায়। একটু শুষ্ক হয়ে যায় ভেতরটা। তো এক্ষেত্রে অনেকে হিউমিডিফায়ার এর কথা বলেন। যাদের সামর্থ্য আছে তারা যদি হিউমিডিফায়ার চালান, আপনি কি বিষয়টা সাজেস্ট করেন? জি, হিউমিডিফায়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাদের অ্যাজমা আছে, হুম, যাদের হুম। অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে আপনার এটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা বাতাসে যে আর্দ্রতাটা যে কমে যায় আপনি যেটা বলেছেন, সেটা কিন্তু আপনার বাতাসে একটু ময়েশ্চারাইজারটা একটু বাড়িয়ে তোলে। এতে আপনার ত্বকটা যেরকম আপনার ড্রাই হওয়ার কথা সেটি থেকে আপনি রক্ষা পাবেন। আপনি এমনকি আপনি যখন আ আ আ গোসল করতে যান, যে আমাদের যে
হার্ড ওয়াটারের বা হুম, হুম। ওয়ার্ম ওয়াটারের যে ভেপারটা আছে, আপনি প্রয়োজনে আপনি যখন গোসল করার পরে দরজাটা খুলে দেন, আপনার ভেপারটা অনেক বের হয়ে আসবে। অন্য রুমে সরিয়ে যাবে। অনেক, অনেক হেল্প করবে। তো হুম, হুম, হুম। এই আরকি। তো এতে যাদের সামর্থ্য আছে এটি ব্যবহার করতে পারলে অবশ্যই ভালো। আচ্ছা, আচ্ছা। তো অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোরশেদ। আমি আরেকটা বিষয় জানতে চাই যে আমরা আ অনেক সময় জানি, আমি জানি না ধারণা কতটুকু সত্য যে যাদের অ্যালার্জি আছে মানে সবসময় থাকে একটু অ্যালার্জির সমস্যা বা অ্যাসমা যাদের আছে তাদের তো আসলে নিয়মিত চিকিৎসা নিতে হয় এবং তাদের মধ্যে একটা কমপ্লেইন আমরা শুনি সবসময় যে শীতে কিন্তু আমার এই সমস্যাটা বেড়ে যায়। হ্যাঁ, কারো, কারো হয়তো সামারেও বাড়ে কিন্তু শীতের কথাটা আমরা বেশি শুনি। এই যে সিজনের কারণে বিভিন্ন ঋতু পরিবর্তনের সাথে, সাথে কিছু, কিছু রোগ আছে যেগুলো বেড়ে যায়। তো সেগুলোর জন্য প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা আছে কিনা? এমন কোনো ওষুধপত্র আছে কিনা যেগুলো আগেভাগে শুরু করলে হয়তো ততটা সমস্যা হবে না, এরকম কোনো বিষয় কি করা যায়? জি, খুবই সুন্দর প্রশ্ন। আপনি চিন্তা করেন যখন কোল্ড ওয়েদার হয়ে থাকে, এটি হু, কিন্তু হু, আমাদের ব্লাড ভেসেল কে কনস্ট্রিক্ট করে ফেলে। হু, ব্লাড হু, ভেসেলকে অনেক সংকুচিত করে ফেলে এবং এই ব্লাড ভেসেল যদি সংকুচিত হয়ে যায়, তখন যে লাংস এর সাথে যে একটা যে এয়ার এক্সচেঞ্জ হওয়ার কথা, সেটা কমে যায়। আবার অনেক সময় আপনার একটু ঠান্ডা বা যদি কাশি থাকে, এগুলা ফ্ল্যাম হয়ে সেটিতেও এয়ার এক্সচেঞ্জ এ বাধা হয়ে থাকে। তো এইজন্য যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শীতকালটা কিন্তু খুবই ভেরি ইম্পোর্টেন্ট সিজন এইজন্য যে এদের কিন্তু সিম্পটমটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য আচ্ছা। সবসময় পকেটে আপনার যারা আলবিউটারল ব্যবহার করে থাকেন বা বিভিন্ন ধরনের রেস্কিউ ইনহেলার হু, হু, ব্যবহার করে থাকেন সেগুলো আপনাকে রাখতে হবে এবং প্রয়োজনে আপনাকে বান্ডেল আপ হতে হবে। একটু আ গরম মানে জাতীয় কাপড় দিয়ে যে মুখটা যাতে বন্ধ থাকে সেদিকে বা মাস্ক পরা এগুলাতে হু, হু, এগুলো হবে। আর আপনি অ্যালার্জির কথা বলেছেন। অ্যালার্জি এগেইন স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। স্কিন যদি ড্রাই হয়ে যায় এগেইন সেই শীতের জন্য চামড়া যেহেতু আমাদের আপ বাতাসে সেরকম ময়েশ্চারটা থাকে না। হু, তখন হু, এই স্কিনটা তখন যদি ড্রাই হয়ে যায় তখন অ্যালার্জিটা আরো ফ্লেয়ার আপ হয়ে যায়। বিশেষ হুম, করে যাদের একজিমা আছে তাদের ফ্লেয়ার আপ হয়ে যায়। এই সময় জি, তখন আপনাদেরকে একদম, একদম গরম পানিতে মানে খুব বেশি হট ওয়াটার এ এমনি তো হট ওয়াটার বেশিটা দেওয়া যাবে না। কিন্তু তারপরেও জি, আমরা অনেক বেশি হট ওয়াটার ব্যবহার করে ফেলি। এটি থেকে কিন্তু যতটুকু lukewarm ব্যবহার হু, করা হু, যায় খেয়াল করতে হয় এবং সাথে, সাথে আপনি বের হওয়ার পরপরই যাতে কোন ধরনের ময়েশ্চারাইজার বা ভ্যাসলিন যাদের একজিমা আছে তাদের কথা বলছি। যাদের অ্যালার্জি আছে যে সমস্ত অফেন্ডিং এজেন্ট এর মাধ্যমে আপনার অ্যালার্জিটা আরো বেড়ে যায় সেগুলো থেকে আপনাকে হুম। দূরে থাকতে হবে। তো একইভাবে যাদের ধরেন অ্যালার্জিক রাইনাইটিস আছে, জি। হাঁচি সর্দি বেশি হয়, তাদের ক্ষেত্রেও কিছু, কিছু ওষুধ আ কি মানে একটু আগে থেকে শুরু করে চালানো সম্ভব? যেমন আমরা অনেক সময় বলি, আমি জানি না ধারণাটা কতটুকু সত্য। যেমন অনেকে স্প্রে ব্যবহার করেন, স্টেরয়েড জাতীয় স্প্রে ব্যবহার করেন হু, হু। নাকের অ্যালার্জির জন্য। আবার অনেক সময় আপনারা দীর্ঘমেয়াদী মন্টিলুকাস জাতীয় ওষুধ দেন বা এমনি সাধারণভাবে লরাটিডিন জাতীয় ওষুধ খান। তো এগুলো ওষুধ কি আগেভাগে শুরু করা যায় কিনা? অনেকে হয়তো বলেন, আপনারাই বলেন যে হ্যাঁ, সমস্যা হলে খাবেন। তো এক্ষেত্রে কি সমস্যা ছাড়াই শীতের আগমনের আগে, আগে সম্ভব? তাতে কি লাভ হবে কোনো? জি, যাদের অ্যালার্জির সমস্যা আছে, হুম, তারা হুম। আপনার সকালবেলায় আপনি যারা নন ড্রাউজি লোরাটিডিন নিতে পারেন। তারপর অনেক সময় সুডোএফেড্রিন নিতে পারেন। আ আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ? তারপর হুম, অনেক হুম। সময় আপনার বেনাড্রিল থেকে যতটুকু সম্ভব আ দূরে থাকা উচিত। যদি না আপনি আ ঘুমের যদি আপনার কোন মানে ড্রাউজি করে ওইটা, ব্রাউজি করে রাইট? হ্যাঁ, এটা মেশিন হ্যাঁ, অবজেক্ট বা ড্রাইভিং করার ব্যাপারে এটা কিন্তু সমস্যা। সমস্যা করতে পারে। আর আপনি তো হুম, ENT স্পেশালি আপনি ভালোই জানবেন, আপনি অবশ্যই এড করবেন যে, যে সমস্ত অ্যালার্জি মেডিকেশন গুলো আপনার দরকার, আপনি এই সময়ে আপনি নিতে পারেন। তবে একটা জিনিস আমি বলে রাখি, বিশেষ করে আপনি যে বললেন যে নেজাল স্প্রে আ হুম, যে হুম, আ আ ফ্লোনেজ বা এই ধরনের এগুলো যদি নিয়ে থাকেন অনেক সময় আপনার এগুলি কিন্তু কাজ দেয়, ঠিকই আছে। কিন্তু অতিরিক্ত যদি ব্যবহার করে থাকেন অনেক হুম, বাউন্ড হাইপারটেনশন করে থাকে। তারপর আপনার আ হেডেক আ করতে পারে। তো এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবেন। আরেকটা জিনিস সেটাই। বলে থাকি সুডোএফেড্রিন যারা নিয়ে থাকেন, বিশেষ করে যদি একটু অ্যাডাল্ট আমাদের বা আমাদের থেকে যারা অল্প হুম, বয়সী হুম। আছে, সুডোএফেড্রিন কিন্তু আপনার বেশি যদি নিয়ে থাকেন কিন্তু এটা কিন্তু ইরেকটাইল ডিসফাংশন ও করতে পারে। তো সুতরাং আচ্ছা, আচ্ছা। জন্য এটাও কিন্তু একটা যে আপনি হ্যাঁ, কোল্ড এর ওষুধ নিলেন বা এই ধরনের একটা ওষুধ নিলেন। পরের দিন দেখলেন যে আপনার এরকম অবস্থা আপনি হয়তো খুব একটা হ্যাপি না বা কি ব্যাপার ঘটতেছে। তো হুম, 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 হুম। আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। তো সুতরাং একটু খেয়াল রাখবেন। জি।
সেটাই, অনেক ধন্যবাদ একটা মধ্যে তার মানে হচ্ছে যাদের সমস্যা অনেক বেশি বা একদমই কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না, তাদের তো আগেভাগে ওষুধ শুরু করতে পারেন তারা, এবং সিম্পটম কমে গেলে বন্ধ করে দিলেন বা যখন থাকে তখন খেলেন। এটা তো আছে। তারপর আপনি যেটা বলছিলেন শুরুতে যে প্রোটেকশন, শীতের মধ্যে আমরা বাইরে বেরোনোর সময় যেন যথাযথ আ কাপড়-চোপড় যেভাবে পরা উচিত, মানে যে যেভাবে অনুভব করেন যে আমার এটাতে সমস্যা, সেই অনুযায়ী যদি পড়েন, আমার মনে হয় যে অনেকেরই হয়তো অনেক সমস্যা তারা এগুলো করার মাধ্যমেই এড়িয়ে যাওয়া সম্ভব হবে তাদের মাধ্যমে। একই কথা নিশ্চয়ই অ্যাজমা রোগী যাদের আছেন তাদের বেলায় প্রযোজ্য। তাদের ক্ষেত্রে তো আরো বেশি সতর্ক থাকতে হয়। তো আজকের আলোচনা থেকে আসলেই আমরা যেগুলি বুঝলাম যে প্রোটেকশন, কিছু ওষুধপত্র আগে থেকে কথা বলা, এগুলো আছে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাই যে যাদের ধরেন হৃদরোগ আছে বা উচ্চ রক্তচাপ আছে সরাসরি, তো এর উপরে শীতের কোনো প্রভাব আছে কিনা? মানে শীত কোনোভাবে এগুলোকে বাড়ায় বা কমায় বা এক্ষেত্রে কোনো সমস্যা করতে পারে কিনা বা কোনো সতর্কতা অবলম্বনের দরকার আছে কিনা যদি থাকে? জি, জি, খুবই সুন্দর প্রশ্ন। জি, শীতের সময় যাদের হার্ট ডিজিজ আছে, যাদের স্টেবল অ্যানজাইনা আছে, মিনস আপনি আ মোটামুটি চলতে পারতেছেন, কোনো বুকে ব্যথা হচ্ছে না, কিন্তু কোনো ধরনের যদি আপনার ভারী কিছু কাজ করেন কিংবা দৌড়াদৌড়ি করেন কিংবা সিঁড়ি বাড়েন, তখন হয়তো আপনার চেস্ট পেইনটা বেড়ে যায়। তাদের জন্য এই শীতের সিজনে যদি বাহিরে যান, স্নো শাবল করেন, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। কারণ আমি হুম, কিছুক্ষণ আগেও বলছি রক্তনালীগুলোকে এটা শীতের সংকুচিত করে। তো এখন ব্লাড সাপ্লাই যদি সংকুচিত হয়ে যায়, ব্লাড সাপ্লাইটা কম হয়ে যায় সংকোচনের কারণে, তাহলে হুম, আপনার হুম। ব্যথাটা বেড়ে যাবে, হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বেড়ে যাবে। তো সুতরাং খেয়াল রাখতে হবে। সেই সাথে যাদের ব্লাড প্রেশারও আছে, আপনি যেটা বলছেন, ব্লাড প্রেশারও এগেইন যদি ভেসেলটা যদি ডাইলেট না হয়ে থাকে, যদি একদম রিল্যাক্স যদি না হয়ে থাকে, তার পরিবর্তে যদি সংকুচিত হয়ে যায়, তাহলে আপনার ব্লাড প্রেশারও কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ? তো সুতরাং যাদের ব্লাড প্রেশার আছে, যেটি শ্রদ্ধেয়ভাজন ডক্টর সাজল ভাই বলেছেন, ব্লাড প্রেশার যাদের আছে কিংবা হার্ট ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে এই শীতের সিজনটা খুবই খেয়াল রাখতে হবে। যাতে আপনারা বাইরে গেলে এনাফ বান্ডেল আপ হয়ে যান। প্রয়োজনে যতক্ষণ না দরকার হয়ে থাকে, খুব বেশি ঠান্ডা হলে ততক্ষণ ইনডোরে থাকাই ভালো। ভালো। তো এর সাথে একটু যদি জানতে চাই, ধরুন যাদের স্টেন্ট পরানো আছে বা বাইপাস সার্জারি হয়েছে, তাদের ক্ষেত্রেও তো মনে হয় একই জি, জি, মানে বিষয়গুলো প্রযোজ্য, তাই না? জি। মানে তারা কি ধরেন অনেকে আছেন না যে অনেক পরিবারের হয়তো উনি ছাড়া আর কেউ থাকেন না উনার সাথে, আমরা দেখি অনেক সময়। তো সেক্ষেত্রে যদি স্নো পরিষ্কার করতে হয়, হুম। উনি কি করতে পারবেন না অন্যের সহযোগিতা নেওয়াটাই শ্রেয়? না, প্রথমত যদি সম্ভব হয় অন্যের সহযোগিতা নেওয়া তো বেস্ট। হ্যাঁ? হুম, আর হুম। ডিপেন্ড করে যে স্টেন্টটা পড়ানোর পরে কিংবা বাইপাস হওয়ার পরে উনি কিরকম মোটামুটি এখন অ্যাক্টিভ হচ্ছেন। কখন আচ্ছা, আচ্ছা। পড়ানো হয়েছে, হ্যাঁ? যদি হুম, হুম। মোটামুটি হাঁটতে পারেন, মোটামুটি কাজকর্ম করতে পারেন, খুবই লাইটলি হুম, ব্রেক হুম, হুম। অল্প পরিমাণ আপনি করতে পারেন। যদি সেটি আপনার শরীর অ্যালাও করে। আপনার শরীরেই বলে দিবে যে আপনি কিরকম জি। পারছেন। এবং মাল্টিপল ব্রেক নেওয়া উচিত। একসাথে অনেক স্নো একসাথে অল্প সময়ের মধ্যে পরিষ্কার করার জন্য যে এক্সাজারেট ভাবে কাজ করা এটাকে হুম, আমি হুম। রিকমেন্ড করব না। আর অবশ্য হলে তো সবচেয়ে বেস্ট। হুম, হুম, হুম। অনেক ধন্যবাদ। আমরা সাম্প্রতিককালে শুনছি বিশেষ করে আ উত্তর আমেরিকাতে এটা চিকিৎসকরা প্রায়শই বলে থাকেন যে শীতের সময় দিন ছোট হওয়ার কারণে যেহেতু আমাদেরকে দিনের বেশিরভাগ সময় মানে দিন মানে কি মানে একটা ২৪ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় আমাদেরকে অন্ধকারে থাকতে হয়। সেক্ষেত্রে অনেকের মধ্যে এক ধরনের ডিপ্রেশন বা মন খারাপের মতো মানে সরাসরি না হয় বিষণ্ণতা ধরনের সমস্যা দেখা দেয়। এই বিষয়টাকে আপনারা কতটুকু গুরুত্ব দিয়ে দেখেন? এটা তো আমরা শুনি। অনেক সময় আমরা ইন্টারনেটে দেখি এবং আপনাদের মধ্যে অনেক চিকিৎসকও বলেন একটু। আ বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। জি। খুবই সুন্দর প্রশ্ন এগেইন। যেটাকে আমরা সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলে থাকি। সংক্ষেপে এসএডি, স্যাড বলে থাকি। হুম, তো এই শীতের সিজনে যেহেতু ডে লাইট কম, তখন এটি কিন্তু আমাদের মনের উপর অনেক প্রভাব ফেলে। আপনি দেখবেন যখন বৃষ্টি হয়, যখন মেঘলা থাকে, এমনি শরীরটা এমনি হ্যাঁ, মুডটাই যেমন কেমন একটা মুডটা চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে যায়। আর যাদের ডিপ্রেশন আছে, যাদের এনক্সাইটি আছে, যারা লো মুডে আছেন, এমনকি ইন জেনারেল ও আপনার শীতের সিজনে মানুষ একটু লো মুডে থাকে। তো এইজন্য আপনাকে আ ঘরের মধ্যে যতটুকু লাইট
আপনার ব্যবহার করা উচিত। বিশেষ করে ডে লাইট এগুলো যদি আপনি জ্বালিয়ে রাখতে পারেন তাহলে আপনার এটি মানসিকভাবে আপনাকে একটু প্রভাব ফেলতে পারে। আপনার মুডটা ভালো হতে পারে। এছাড়াও আপনার অন্যান্য যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং আছে সেগুলোর দিকে আপনি একটু সচেতন থাকতে পারেন, একটু আ কনসেনট্রেট করতে পারেন। তো এই সমস্ত কিছু মিললে তাহলে আপনার এই যে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডারটা আপনার কম হওয়ার সম্ভাবনা আছে আরকি। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে আমরা কথা বলছি শীতের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আমরা অনেক বিষয়ে আলোচনা করে ফেলেছি এর মধ্যে। তো এখন যেটা আমি জানতে চাই ডাক্তার মঞ্জুর মোর্শেদের কাছ থেকে, আমরা বয়স্কদের কাছে প্রায়শই শুনি তারা একটা অভিযোগ করেন যে শীতের সময় তাদের শরীরে ব্যথা বেদনা বেড়ে যায়, বিশেষ করে যাদের আমরা যেটাকে বলি অস্টিও আর্থ্রাইটিস, বা কারো একটু হাঁটুর ব্যথা হয়তো আছে, বা একটু কোমর ব্যথা আছে, বয়স 60-এর উপরে, 70-80 কাছাকাছি। তো এরকম মানুষের মধ্যে এই ধরনের আমরা অভিযোগটা শুনি। তো এগুলোর সাথে কি শীতের আদৌ কোনো সমস্যা আছে কিনা, বা এ থেকে প্রতিরোধের কোনো উপায় কি? জি, জি, জি। ধন্যবাদ এগেইন। জি, এগেইন যেকোনো ইনফ্লামেশন যদি শরীরে হয়ে থাকে, সেটি কি জন্য হয়ে থাকে? সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে। ইনফ্লামেশনটা হচ্ছে যে আপনার যদি সেখানে ব্লাড সাপ্লাইটা যদি কম যায় কিংবা কোনো ধরনের যদি বাধাগ্রস্ত হয়ে থাকে, তখনই আপনার এই ধরনের ব্যথা বেদনা হবে। এছাড়াও আপনার যেহেতু এখানে আপনি হাঁটুর ব্যথার কথা বলছেন, সেখানে সিনোভিয়াল ফ্লুইড কম আছে কিনা কিংবা কোনো ফ্রিকশন হচ্ছে কিনা ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু ইন জেনারেল যেটা বলতে চাইছি, আপনি যদি যত ব্লাড সাপ্লাইটা বেশি হবে তত আপনার শরীরটা ভালো থাকবে। হুম, এটা হুম। হচ্ছে মেইন ওভারঅল ফিলসফি। তো আচ্ছা। এখন যদি আপনার এই যে হাঁটুর ব্যথা যেখানে আছে সেটা এগেইন শীতের যে ব্লাড সঞ্চালনটা যে একটু যে সংকুচিত হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এটার জন্য আপনার এইজন্য বেড়ে যেতে পারে। তো এইজন্য আমরা অনেক সময় কি করে থাকি? আমরা যত ব্যথা হয়ে থাকে তো আমরা আরো বসে থাকি। আমরা ভাবি যে চেয়ারে বসে থাকি, যদি নামাজ কালামা পড়া হয়ে থাকে কিংবা যদি মুভমেন্ট যদি না করা হয়ে থাকে তাহলে আমাদের ব্যথা বুঝি ভালো হবে। হ্যাঁ? কিন্তু আপনি লিমিটেশন রেখে যতটুকু সম্ভব টলারেট করে আপনি যদি একটু হাঁটাহাঁটি করেন কিংবা একটু এক্সারসাইজ করে থাকেন কিংবা যাদের সামর্থ্য আছে তারা যদি ফিজিক্যাল থেরাপিতে যেতে পারেন, তো দেখবেন আপনাদের ব্যথা বেদনাটা অনেকটা বেটার হবে। তো এইজন্য আমি বলব যে, আপনার ঘরের মধ্যে যতটুকু সম্ভব এক্সটেন্ড করবেন, ফ্লেকশন করবেন। মানে এটাকে কি বলে না? আ মানে আ একটু নাড়াচাড়া করা আরকি নাড়াচড়া করা, শরীরটাকে। জি, নাড়াচড়া করা। তো সেগুলি আপনারা করবেন। আর এছাড়া আপনার যে সমস্ত খাবার-দাবারে আপনার যেগুলিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি আ আ প্রোডাক্ট আছে সেগুলি আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আমরা জানি টার্মেরিক আমরা সবাই ব্যবহার করে থাকি হলুদ। হলুদের মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। সেটি আমরা সবসময় ব্যবহার করে থাকি। অনেকে হলুদের আ বিভিন্ন ধরনের ক্যাপসুলও ব্যবহার করে থাকেন। তো আবার অনেক সময় যদি প্রয়োজন হয় আপনি কিছু পেইন মেডিসিনও নিবেন। তো পেইন মেডিসিন নেওয়ার পরিবর্তে আমি বলব আপনি যদি একটু গরম যদি একটু আ আ সেখানে যদি ওয়ার্ম যদি একটু আ মালিশ করতে পারেন কিংবা কোনো অয়েল দিয়ে যদি আপনি মালিশ করতে পারেন, হ্যাঁ? তো ওগুলি কিন্তু আপনার অনেক বেটার। কেননা এটিতে যদিও আপনার স্কিনের মাধ্যমে অ্যাবজর্পশন হবে, সিস্টেমিক এ যাওয়ার সম্ভাবনা আছে, তারপরেও আপনার ওরাল মেডিকেশন থেকে অনেকটা বেটার নিরাপদ। তো এই জিনিসগুলা আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে একটু নাড়াচাড়ার ব্যাপারে যতটুকু সম্ভব একদম সোফাতে না বসে থেকে নড়াচড়া, খাবার-দাবারের ব্যাপারে, তারপর আপনার বিভিন্ন ধরনের গরম কিছু সেঁক দেওয়া কিংবা মালিশ করা এই ধরনের আপনারা করতে পারেন। তাতে আপনারা কিছুটা উপকৃত হবেন। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমার মনে হয় যে দর্শক, আপনারা যারা দেখছেন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন, এবং আপনাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নগুলো আছে। এবং ডাক্তার মঞ্জুর মোর্শেদ খুব সুন্দরভাবে বললেন যে আপনারা গরম সেঁক দিতে পারেন। অনেকে নানা ধরনের জিনিস এভয়েড করে, জিনিস দিয়ে তারা কিন্তু এই গরম সেঁকের ব্যবস্থাটা করেন। হ্যাঁ? তো এই হট কম্প্রেশন নানা উপায় আছে। হ্যাঁ? তো বিভিন্ন ব্যাগও পাওয়া যায়। সেই হট ওয়াটার ব্যাগ ইউজ করতে পারেন। নানা কিছু করতে পারেন। তো এগুলি করলে উপকার হবে। এবং ডাক্তার মঞ্জুর মোর্শেদের একটা কথা আমার খুব পছন্দ হলো যে আমরা শীতের সময় ঠান্ডার জন্য আরো আ জুবুথুবু হয়ে বসে থাকি। কারণ শীতে
নড়াচড়া করা যাচ্ছে না শীতের জন্য। কিন্তু সেটা না করে যদি আমরা শীতের মধ্যে একটু চলাচল করি ঘরের মধ্যেই, তাতে কিন্তু এই ব্যথাটা আরো কম হবে। আমাদের একটু চলাফেরা করতে হবে। অ্যা এবং ঘরটাকে তো উষ্ণ রাখতেই হবে। এটা তো বিষয় আছেই। এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে ডাক্তার মঞ্জুর মোর্শেদ আপনি শুরুতে বলছিলেন, একদম শুরুতেই যে ভ্যাকসিনের কথাগুলি বললেন। এটা তো এক ধরনের আ প্রতিরোধমূলক ব্যবস্থা। কিন্তু ভ্যাকসিনের পরেও তো আরো প্রতিরোধমূলক ব্যবস্থা আছে যেটা আপনি একটু করে বলছিলেন মাস্কের কথা বা আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি। তো এই শীতের সময় যেসব কমিউনিকেবল ডিজিজ গুলো আছে সেগুলো প্রতিরোধের জন্যে আমরা হয়তো ভুলে গেছি। আমরা কিন্তু কোভিড এর সময় যেভাবে মাস্কের ব্যবহার শিখেছিলাম সেটা আমরা ধীরে, ধীরে ভুলে যাচ্ছি। তারপরও আমরা দেখি যারা স্বাস্থ্য সচেতন তারা অনেক আগে থেকেই আ অনেকে কিন্তু খুব সচেতন। তারা দেখি যে মাস্ক পরেন, তারা হ্যান্ড স্যানিটাইজার ক্যারি করেন তাদের সাথে ব্যবহার করেন। তো এগুলোর গুরুত্ব কতটুকু এবং এই যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, বাসায় ফিরে হাত ধোয়া এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ এবং ফাঁকে আপনি আরেকটা কথা বলেছিলেন আমার মনে আছে আজকেই যে উম ঘরের বিভিন্ন জায়গাটা আপনার ডেস্কটা বা ইয়াটা আ ডিসইনফেক্টেন্ট দিয়ে সলিউশন দিয়ে ডিসইনফেক্টেন্ট সলিউশন দিয়ে পরিষ্কার করা। এগুলো দরকার এই শীতের সময়। তাহলে অনেক ইনফেকশন কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। এই বিষয়গুলো যদি একটু আলোকপাত করেন, একটু বিস্তারিত বলেন। জি। ১ম এ আমি আসবো সারফেস নিয়ে। সারফেসে আপনি যেকোনো দিন অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। যেমন লাইসল বা আমি কোন কোম্পানিকে হুম, প্রমোট করছি না, এই ধরনের জাতীয় আরকি। হ্যান্ড স্যানিটাইজার এর ব্যাপারে আমি বলব, আমরা অনেক সময় বাথরুমে না গিয়ে রীতিমতো শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা ইয়ে করি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এটার মধ্যে অ্যালকোহল থাকে এবং বারবার যদি হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যদি আপনি হাতটা যদি আ ওয়াশ করেন, আপনার হুম, হুম। হ্যান্ড কিন্তু ড্রাই হয়ে যাবে। আ কিন্তু স্কিনটা কিন্তু অনেক ড্রাই হয়ে যাবে এবং হুম, হুম। ময়েশ্চার থাকবে না। তো সুতরাং হ্যান্ড স্যানিটাইজার একদম ফ্রিকুয়েন্টলি যাতে না করা হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। আরেকটা জিনিস যে আমরা যে বাথরুমে আমি যে ওয়াশ করতে বললাম, ফ্রিকুয়েন্টলি হ্যান্ড ওয়াশ করা। এটা কিন্তু খুবই ভালো। কিন্তু আমরা মজার ব্যাপার হচ্ছে যে আমরা সবসময় 100% অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ দিয়ে আমরা হাতটা ধুয়ে থাকি। এই 100% অ্যান্টিব্যাকটেরিয়াল সোপটা কিন্তু আমি রিকমেন্ড করি না। এটা আমরা সচরাচর সবসময় দেখি যে এটা ইয়ে করা হয়। কিন্তু এটিতে আপনার স্কিনের জন্য এটি ক্ষতিকর এবং সমস্ত আ মানে কিছু ভালো ব্যাকটেরিয়া আমাদের স্কিনেও আছে। যেগুলি আবার ব্যাড ব্যাকটেরিয়াকে আপনার প্রিভেন্ট করে থাকে। তো 100% অ্যান্টিব্যাকটেরিয়াল সোপের পরিবর্তে জাস্ট রেগুলার সোপ দিয়ে আপনি হ্যান্ডটা ওয়াশ করতে চেষ্টা করবেন। আর আম যেটি মাস্কের ব্যাপারে বলছেন এগেইন আপনার যদি বাহিরে গিয়ে থাকেন, বিশেষ করে ট্রেনে বা বাসে আমরা যারা চড়ে থাকি, তারা তো এই সময় এই ক্রাউডেড এরিয়াতে আপনার এখনো মাস্ক ব্যবহার করা উচিত। কারণ সবারই কিছু না কিছু একটু এদিক-সেদিক ফ্লু থাকতে পারে, কোল্ড থাকতে পারে, স্নিজিং হতে পারে অনেক সময়। তো এগুলি কিন্তু আপনার আবার অন্যান্য আমরা বিভিন্ন ধরনের সারফেস গুলা ধরে থাকি। তো আপনার এই হ্যান্ডটাকে সবসময় নাক থেকে, মুখ থেকে যত দূরে রাখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সবসময় আপনার একটা টিস্যু রাখবেন যাতে আপনার কোনো হাঁচি বা কাশি আসলে যাতে এটি ব্যবহার করতে পারেন। আর যদি না হয়ে থাকে তখন আপনার এলবো দিয়ে আপনার এটি করতে পারেন যাতে অন্যেরাও যাতে সিক না হয়ে থাকে, আপনার জার্মটা যাতে অন্যদিকে না যেতে থাকে। তো এগেইন বাসার মধ্যে যেটি বলছি যে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আমরা সবাই বাইরে যাই আবার ভিতরে আসি। কে কোন সময় কোন জীবাণু নিয়ে আসে বলা যায় না। আপনি যদি ভালো থাকতে চান, কোল্ড, ফ্লু এই ধরনের যদি না থাকার যদি সম্ভাবনা থাকে, রেসপিরেটরি syncytial ভাইরাস যেটি আপনি আম আম আ বলেননি, বাচ্চাদের মধ্যে এটা অনেক সময় দেখা যায়। তো এই সমস্ত কিছু যদি আপনি রক্ষা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ইনফেকশন প্রিভেনশন এর ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার মজিদ মোর্শেদ। আমরা আরো কিছু বিষয় শুনলাম আপনার কাছ থেকে এই শীতের সময়ে। আরো কিছু সাধারণ বিষয় নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। দর্শকদের আমরা একটু মানে কিছু বিষয় রিকনফার্ম করতে চাই। যেমন অনেকে মানে শীতের সময় গড়গড়া কথা বলেন, একটু উষ্ণ কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করা, একটু লবণ দিয়ে গড়গড়া করা। তো এই জিনিসগুলো করলে কিন্তু অনেকের গলার যে খুসখুসে ভাব বা কারো যদি ব্যথা থাকে এগুলো চলে যায়। জি। তো এই বিষয়গুলো কি কন্টিনিউ করা উচিত কিনা? বা অনেকে অ্যা কি বলে যে শীতের সময় একটু মধু অ দিয়ে বিভিন্ন জিনিস খান, হ্যাঁ? তো এগুলো কতটা উপকারী?
খুবই বিউটিফুল প্রশ্ন। জি, ১ম এ মধুতে অনেক গ্লুকোজ, ফ্রুক্টোজ থাকে। যদি ডায়াবেটিস না থেকে থাকে তাহলে আপনি মধু ব্যবহার করতে পারেন। মধু কিন্তু আপনার এই যে কাশি, তারপর বিভিন্ন ধরনের কফ আম আ কোল্ড এগুলো কিন্তু আপনার অনেক প্রতিরোধ করে থাকে। তবে মধু যেন ১ বছরের নিচে বাচ্চাদেরকে না দেওয়া হয়ে থাকে সেদিকে খেয়াল হুম। রাখতে হবে, হ্যাঁ? আর মধুটা যখনই আপনারা কিনবেন সেটি যেন আপনার কোল্ড আ আনপ্রসেস আ হয়ে থাকে, আ র মধু হয়ে থাকে সেটির দিকে একটু খেয়াল রাখবেন। এই হচ্ছে। আর গড়গড়ার ব্যাপারে যেটা বলছেন, যেটি ওয়ার্ম, লুক ওয়ার্ম ওয়াটার দিয়ে, সল্ট ওয়াটার দিয়ে যদি আপনি গড়গড়া করতে পারেন সেটি তো বেস্ট। আপনি ইএনটি ডাক্তার, আপনি আরো ভালো বলতে পারবেন। এটি কিন্তু আপনার কোনো ক্ষতি করবে না। আর আমরা যারা সাউথ এশিয়ান বাংলাদেশী আমরা একটু চা হয়তো খেতে পছন্দ করি। তো চা'র মধ্যে যদি আপনি লেবু বা লাল চা বা বিভিন্ন ধরনের একটু আদা দিয়ে আ এগুলি যদি আমরা খেতে পারি নিতে পারি তাহলে সেটিও আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। না সেটাই আসলেই গড়গড়াটা তো উপকারী। বিশেষ করে টনসিলের সমস্যা যাদের আছে বা ফ্যারিনজাইটিস আছে তাদের ক্ষেত্রে কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে অন্তত রাতের বেলা যদি করেন না মুখটা পরিষ্কার থাকবে। সেটা এবং যাদের দাঁতের সমস্যা আছে তারা তো মা আ যেটা মাউথ ওয়াশ আছে সেগুলো রাতের বেলা একটু ব্যবহার করলে ভালো। এটা তো আসলে শুধু শীতের জন্য না, সবসময়ের জন্যই প্রযোজ্য। তবে গলা ব্যথাটা অনেকে শীতে কমপ্লেইন করেন বেশি। হুম, এবার আমার কাছে হঠাৎ করে মনে হলো এই মুহূর্তে একটা প্রশ্ন যে অনেকের ড্রাই আই আছে, শুষ্ক চোখ। হুম, তো শীতে তো পরিবেশে তো আসলে আর্দ্রতা কম। তো অনেকে ড্রাই আই এর জন্য আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করেন, অনেকে করেন না। হুম। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন? মানে আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করা উচিত? জি, এগেইন খুবই সুন্দর প্রশ্ন। জি, যাদের অ্যালার্জি আছে কিংবা অ্যালার্জি না থাকলেও এই শীতে হুম, শুষ্ক হুম। আপনার ড্রাই আইস হয়ে যায়। চোখটা অনেক আ ইয়ে হয়। তো তো এই সময়ে আপনি লুব্রিক্যান্ট বা ক্লিয়ার আই এই ধরনের লুমিফাই এই ধরনের আপনি হুম, হুম, ব্যবহার হুম। করতে পারেন। এগুলি আপনার জন্য ভালো। আর খুব বেশি যাতে সবসময় যাতে আপনার আ ফেইসটা যাতে ওয়াশ যাতে না হয়ে থাকে সেদিকে না হয়। যাতে ফেইসের ময়েশ্চারাইজার টা ঠিক থাকে এবং জি। চোখটা যাতে খুব একটা বেশি ড্রাই না হয়ে থাকে আরকি। হুম, হুম, হুম। আপনি সেটা ব্যবহার করতে পারেন। সেটাই। অনেক ধন্যবাদ। একটা বিষয় বোধহয় আমরা মিস করে গেলাম কিনা যে ভাইটামিন ডি। কারণ আমরা এই সময় তো সূর্যের আলো এমনিতেই শীত প্রধান দেশে সূর্যের আলো কম। এবং ভাইটামিন ডি এর গুরুত্ব প্রতিদিন মানে দিনে, দিনে বাড়ছে বিভিন্ন রিসার্চে আমরা দেখি। এখন অনেক রোগ প্রতিরোধে ভাইটামিন ডি এর একটা ভূমিকার কথা আমরা শুনছি। এবং আমি যেটা দেখি বাংলাদেশে হয়তো এতটা না, আমাদের এখানে প্রত্যেক প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিন্তু তারা খুব সচেতন। যে তার রোগীর ভাইটামিন ডি এর লেভেলটা ঠিক আছে কিনা এটা চেক করেন এবং নিয়মিত ওষুধটা দেন। তো ভাইটামিন ডি এর গুরুত্ব নিশ্চয়ই শীতে আরো বেশি। যদি একটু বলেন বিষয়টা। খুবই আ ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীতকালে তো সূর্যের আলো যেহেতু আমরা এক্সপোজ করতে পারি না, আ এমনকি সামারেও আমরা উম বিভিন্ন কাজের কারণে আমরা ঘরের মধ্যে থাকি বা অফিসে থাকি। সাফিসিয়েন্ট পাই না আসলে। সাফিসিয়েন্ট পাই না। তো ভাইটামিন ডি টা ইদানিং খুবই জনপ্রিয় এবং এটি জনপ্রিয় হওয়া এটা খুবই বাঞ্ছনীয়। ভাইটামিন ডি কিন্তু শরীরের আপনার এনার্জি বলেন এবং অনেক উপকার দিবে। হার্ট ডিজিজ কমানো বলেন, অনেক কিছু ইমিউনিটি বুস্টার করেন এগুলি দিতে পারে। তো ভাইটামিন ডি আপনার কম আছে কি না আছে সেটি আপনার রক্তের মাধ্যমে আপনি দেখতে হবে। ৩০ এর উপরে যদি হয়ে থাকে আপনার নরমাল। এরপরে যদি আপনার যদি কম থাকে ৩০ এর নিচে থাকে তাহলে এটি অ্যাবনরমাল। তো সেটি ডিপেন্ড করে আপনি কি বুস্টার ডোজ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট উইকলি নিবেন কিনা কিংবা 5,000 ডেইলি কিংবা 2 থেকে 4,000 ডেইলি নিবেন কিনা সেটি ডিপেন্ড করে। তো একদম যাদের ডায়াবেটিস আছে আপনি ধরে রাখেন এদের ভাইটামিন ডি অলমোস্ট এভরিবডি হ্যাজ ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি। হার্ট ডিজিজ থাকলে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি একদম কমন হতে পারে। তো সুতরাং আপনারা যদি কোন সময় যদি পরীক্ষাও না করেন, অন্তত ওভার দ্য কাউন্টারে যে ১,০০০ বা ২,০০০ ইন্টারন্যাশনাল ইউনিট আছে আপনি নিতে পারেন। হ্যাঁ, ভাইটামিন ডি বেশি হলেও হাইপার ভাইটামিনোডেসিস বলে থাকি। কিন্তু এই যে আমি রোগের কথা বললাম, কিন্তু আমরা যে সান এক্সপোজার টা হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ভাইটামিন ডির অভাব একদম মোটামুটি কনফার্ম। তো এইজন্য আপনি ভাইটামিন ডি টা সবসময় আপনি নিতে চেষ্টা করবেন। কেননা ভাইটামিন ডি যদি নিয়ে থাকেন সেটি আপনার জন্য অনেক উপকার হবে। আর ভাইটামিন ডি যদি নিয়ে থাকেন সেটি আপনাকে নিতে হবে বিশেষ করে যদি আপনি তার সাথে যদি ম্যাগনেসিয়াম নিয়ে থাকেন রাত্রিবেলায় ঘুমের ১ ঘন্টা আগে আপনাকে অনেক এনার্জি দিবে। এবং এই ভাইটামিন ডি
যে আপনার যে ক্যালসিয়াম যে অ্যাবজর্পশন করার ব্যাপারে আমাদের বোনে নেওয়ার ব্যাপারে যে সহায়তা করে থাকে, সেটি যদি করতে চান, এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি এগুলি যদি ক্যালসিয়াম আপনার রক্তনালীতে অবশ্যই চাইবেন না এটা। কেননা সেটা আপনার ক্যালসিফাইড করবে। ভেসেলকে আপনার বন্ধ করে দিবে। হ্যাঁ? সেটি যদি না চেয়ে থাকেন তার সাথে আপনি K2 ভিটামিন এড করবেন। তো K2 র কাজ হচ্ছে যে এই ভিটামিন ডি বা ক্যালসিয়াম এগুলি আপনার রক্তনালীতে না গিয়ে বোনে যেখানে যাওয়ার কথা সেটার ব্যাপারে হেল্প করবে। দেখবেন আপনার ঘুম ভালো হবে, আপনার রিদমটা ভালো হবে, আপনি অনেক এনার্জেটিক ফিল করবেন এবং আরো অনেক কিছু আপনি সেটি নিলে আপনি বুঝতে পারবেন। তো সুতরাং যেটা ডক্টর সজল ভাই বলেছেন যে ভিটামিন ডির কোনো বিকল্প নাই। আমরা যে সান এক্সপোজার পাই না সেটা আ অ্যা অ্যা সেজন্য আমাদের ভিটামিন ডি প্রায় ডেফিসিয়েন্সি হয়ে থাকে এবং যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, আপনারা ধরে নেন যে আপনাদের ভিটামিন ডির আ ডেফিসিয়েন্সি মোটামুটি কনফার্ম। হ্যাঁ? তারপর অবশ্যই ডাক্তারের কাছে গেলে আপনার ডাক্তার সাহেবই বলে দিবেন যে ভিটামিন ডি বলে দেবেন। ডেফিসিয়েন্সি আছে কিনা। এরপর একদম অল্প ডোজের ভিটামিন ডি নিলে আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমরা শীতের যেসব সমস্যাগুলো হয়, সাধারণ সমস্যাগুলো সেগুলো আমরা আজকে আলোচনায় অ্যা নিয়ে আসতে পেরেছি এবং আমাদের অতিথি আপনারা দেখলেন দর্শক ডাক্তার মঞ্জুর মোর্শেদ খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন এবং নিশ্চয়ই এই প্রশ্নগুলো আপনাদের মনে ছিল এবং শুরু থেকে ভ্যাকসিন, তারপরে অ্যালার্জির সমস্যা, অ্যাসমার সমস্যা, উচ্চ রক্তচাপ যাদের আছে, যাদের ইতিমধ্যে হার্টের সমস্যা হয়েছে বা একটু সমস্যা আছে এবং অনেক সময় আমাদের স্নো পরিষ্কার করতে হতে পারে, সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা, ঘরের মধ্যে কি ধরনের সতর্কতা, ঘরের মধ্যে যে বাতাসের আর্দ্রতা সেটা বজায় রাখার জন্য কি করা যায়, ঘরটা যাতে শুষ্ক না হয়ে যায়, ত্বকটা যাতে শুষ্ক না হয়ে যায়, হ্যান্ড স্যানিটাইজারটা কিভাবে ব্যবহার করতে হবে, গোসলের সময় কি করতে হবে, মাস্কের ব্যবহার ইত্যাদি অনেক খুঁটিনাটি বিষয় এসছে যেগুলো এরকম প্রশ্ন করে হয়তো বলা সম্ভব না, কিন্তু প্রসঙ্গক্রমে সবগুলো বিষয় কিন্তু এসেছে এবং একটা প্রাণবন্ত আলোচনায় মনে হয় অংশ নিলাম আজকের অতিথির সঙ্গে ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আপনাকে অনেক ধন্যবাদ স্বল্প সময়ের আমন্ত্রণে টিভিএন এর সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি শীতের কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যা এবং সেক্ষেত্রে ওষুধপত্রের কথা আমরা খুব একটা আলোচনা করি না এবং করাটা যুক্তিসঙ্গতও না। আমরা চেষ্টা করি উপদেশ দিতে যেগুলো আপনারা মেনে চলতে পারবেন বা আপনারা জানেন সেগুলো একটু যাচাই করে দেখলেন যে হ্যাঁ আপনার ধারণাটা ঠিক আছে বা আপনার এই ধারণাটা একটু ভুল আছে। তো এটাই আমাদের উদ্দেশ্য। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।